নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটি গল্প নিয়ে আমি তিথি তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আমাদের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের অলৌকিক। চলো শুনে নেওয়া যাক। একদিন দিব্য স্নান শেষ করার আগেই বাথরুম থেকে বেরিয়ে পড়েছিল দরজা খুলে। নিজের শোয়ার ঘরে না গিয়ে সে টানা বারান্দা পেরিয়ে নামতে শুরু করে দিল সিঁড়ি বেয়ে। তারপর সদর দরজা পার হয়ে চলে এসেছিল রাস্তায়। তখনও তার কিছু খেয়াল হয়নি। বাড়ি থেকে বেরিয়ে একটা ছোট্ট রাস্তা, একটু পরে বাঁদিকে বেঁকে আর একটা রাস্তা, তারপর 1 মিনিট গেলে ট্রাম লাইন। দিব্য ছোট রাস্তাটা পেরিয়ে দ্বিতীয় রাস্তা পর্যন্ত চলে এসেছে। তখন তার চোখ পড়ল চন্দনের দিকে। চন্দনকে যেন ভূতে থাপ্পড় মেরেছে। তার মুখখানা এমনই বিহ্বল। চন্দন চোখের পাতা ফেলতে পারছে না। চন্দনের চোখ দিয়েই যেন দিব্য নিজেকে দেখতে পেল। সে সম্পূর্ণ উলঙ্গ, তার গায়ে সাবানের ফেনা। জামা কাপড় না থাকলে বোধহয় মানুষ নিজের শরীরটাকে খুব ছোট্ট মনে করে। নইলে দিব্য কেন ভাবল আড়াআড়িভাবে দুটো হাত চাপা দিলেই সে তার নগ্নতা লুকাতে পারবে। চন্দন কিছু বলবার আগেই দিব্য পেছন ফিরে ছুটল। বাড়িতে গিয়ে সিঁড়ির প্রথম ধাপে আছাড় খেয়ে তার থুতনি ফেটে রক্ত বেরিয়ে এলো। এই সব কিছুই পাগলের মতন। দিব্যকে যদি কেউ কেউ পাগল ভাবে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ওই অবস্থায় শুধু তো চন্দন তাকে একা দেখেনি, অনেকেই দেখেছে। এ বাড়ি ও বাড়ির বারান্দায়, মোড়ের দোকানপাট থেকে। মানুষ তার গৌরবের সময় প্রায় নিঃসঙ্গ থাকে, কিন্তু অপমানের মুহূর্তে সাক্ষীর অভাব হয় না। চন্দন অবশ্য পরে এ বিষয়ে একটা কথাও উচ্চারণ করেনি। পাড়ার কেউই কিছু বলেনি। দিব্যর বয়স 38। সে প্যান্টের ভেতর শার্ট গুজে মোজা ও শু পরে অফিস যায়। পাড়ার সবাই তাকে একই সঙ্গে উদার ও বুদ্ধিমান বলে জানে, তাই কিঞ্চিৎ সমীহ করে। দিব্য নিজেই পরে অনেক ভেবেও বুঝতে পারেনি যে সেদিন সে কেন ওই অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে রাস্তায় চলে গিয়েছিল। হঠাৎ কি তার মনে পড়ে গিয়েছিল কোনো জরুরি কাজের কথা? কি সেই জরুরি কাজ? বাথরুমে মানুষ নগ্ন থাকে, অন্যমনস্ক থাকে, নিজের চরিত্রটা বদলে ফেলে, বয়সের খেয়াল থাকে না। এই সবই ঠিক, কিন্তু কোমরের নিচে কিছু না জড়িয়ে কেউ তো বাইরে বেরোয় না। ভুল মনা অধ্যাপকদের সম্পর্কে অনেক গল্প শোনা যায়, কিন্তু দিব্য তো সেরকম নয়। দিব্য বেশ মেপে টেপে কথা বলে দায়িত্ব নিয়ে কাজ করে। অনেকদিন আগে অবশ্য আরেকবার এরকম হয়েছিল, সেটা কাশিতে। দিব্যর বয়স তখন এখনকার অর্ধেক। কি কারণে যেন সেবার কাশিতে 1.5-2 মাস থাকা হয়েছিল, মাসি পিসিদের সঙ্গে সাময়িক যৌথ পরিবারের উছিলায়। টুনু ও পিনাকির সঙ্গে দিব্য গঙ্গায় সাঁতার কাটতে নেমেছিল। দিব্য সাঁতার জানে। পিনাকি ছিল খানিকটা দুর্বল, তাকে সামলাচ্ছিল অন্য দুজন। হঠাৎ এক সময় দিব্য উপরে উঠে এলো। সুইমিং ট্রাঙ্ক নয়, জাঙ্গিয়া পরে নেমেছিল। সেটা যে শুধু পরা নেই তা নয়, সে সম্পর্কে তার কোনো সই নেই। জাঙ্গিয়া আপনা আপনি খুলে যাওয়া খুব স্বাভাবিক নয়। দিব্যকে ইচ্ছে করে খুলে ফেলেছিল? তার মনে নেই। কাশীর দশাশ্ব মেদঘাটে সব সময় হাজার লোকের ভিড়। পাগল, ভিখিরি ও সন্ন্যাসীর সংখ্যাও যথেষ্ট। দিব্যকে ওই অবস্থায় উঠে আসতে দেখে কেউ হৈ হৈ করে ওঠেনি, কেউ কোনো মন্তব্যও করেনি। ওদের স্নেহ মাসি আর রথিন মেশো বসেছিলেন একটু দূরে জামা কাপড় সামলানোর জন্য। আর ছিল 2-3টে কাচ্চা বাচ্চা, পিসতুতো মাসতুতো ভাই বোন। রথিন মেশো হো হো করে হেসে উঠেছিলেন। কাচ্চা বাচ্চারা হাততালি দিয়েছিল।
আর স্নেহ মাসিও হাসতে হাসতে একটা তোয়ালে ছুঁড়ে দিয়ে বলেছিলেন, এই পাগল, তুই সোজা উঠে এলি? রথিন মেশোর হাসির চেয়েও স্নেহ মাসির অত হালকা সুরে কথা বলাটাই দিব্যর স্মৃতিতে গেঁথে আছে। তখন দিব্যর 19-20 বয়স। সে একটি পূর্ণাঙ্গ যুবক। তাকে ওই অবস্থায় দেখেও স্নেহ মাসি দিব্যকে একটি শিশুর মতন গ্রহণ করেছিলেন কি করে? পরে অনেকবার স্নেহ মাসি হাসতে হাসতে পারিবারিক মজলিসে ওই গল্প বলেছেন। জানো শেষদি, দিব্যটা এমন পাগল, ওই রকম ভাবে যে উঠে এসেছে তা খেয়ালই নেই। আমি তোয়ালেটা ছুঁড়ে দিলুম, তা দিয়ে প্রথমে মাথা মুছতে লাগলো। দিব্যর মা অবশ্য বরাবরই এই গল্পটা অবিশ্বাস করেছেন। একমাত্র মেয়েরাই বোধহয় প্রাপ্তবয়স্ক সন্তানের নগ্নতা মেনে নিতে পারেন না। কেন কাশীর গঙ্গা থেকে দিব্য ওইরকমভাবে হঠাৎ উঠে এসেছিল তা সে আজও মনে করতে পারে না। সে তার চৈতন্যের গভীরতম দেশ পর্যন্ত খুঁজে দেখতে রাজি আছে এর উত্তর পাওয়ার জন্য, কিন্তু খানিকটা ডুব দিয়েই সে অন্য চিন্তায় হারিয়ে যায়। আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা অবশ্য নগ্নতার কিছু নয়, মাত্র 1.5 বছর আগের কথা। সেদিন দিব্য খানিকটা মদ্যপান করেছিল, 2.5-3 পেগের মতন। দিব্য অত্যন্ত শেয়ানা মাতাল। যাদের মধ্যে ভদ্রতাবোধ অতি প্রবল তারা সহজে মাতাল হয় না। অফিসের পার্টিতে কিংবা বন্ধু মহলে দিব্যর এইরকম একটা বিভ্রান্তিকর খ্যাতি আছে যে 6-7 পেগ হুইস্কি খেলেও দিব্যর পা টলে না, জিভ জড়ায় না। এমনকি একবার বোম্বাই গিয়ে হোটেলে পার্টির হইচইতে 7 পেগ মদ খাওয়ার পর জেনারেল ম্যানেজারের অনুরোধে দিব্য একটা জরুরি চিঠি ড্রাফট করেছিল। তার হাতের লেখা একটুও বদলায়নি। ভার্বের প্রেজেন্ট টেন্স 3rd পারসন সিঙ্গুলার নাম্বারে সে একবারও এস দিতে ভুল করেনি। অফিসে দিব্যর এই চিঠি লেখার গল্প কিংবদন্তি হয়ে আছে। সেই দিব্য এয়ারপোর্ট হোটেলের অফিসের পার্টিতে থেকে মাত্র 2.5-3 পেগ হুইস্কি খেয়ে হঠাৎ কাউকে কিছু না বলে বাইরে বেরিয়ে একটা ট্যাক্সি ধরেছিল, সোজা যোধপুর পার্ক। কম দূর তো নয়। এর মধ্যে দিব্য একটুও ঘুমিয়ে পড়েনি। ট্যাক্সি ড্রাইভারকেও নির্দেশ দিতে একবারও ভুল করেনি। যোধপুর পার্কের রাস্তাগুলো খুব গোলমেলে, বিশেষত গভীর রাত্রে। দিব্য তবু ঠিক বাড়ির সামনেই এসে উপস্থিত হয়েছিল। দোতলা বাড়ি, সামনে খুবই সামান্য জায়গা, ক্ষমা প্রার্থীর মতন এক চিলতে বাগান। হাফ গেট অনায়াসেই খোলা যায়। এইসব বাড়িতে হিংস্র কুকুর থাকা খুব স্বাভাবিক। দিব্য সেসব গ্রাহ্যই করেনি। 1 তলার দরজা কেন খোলা ছিল কে জানে। দিব্য শটান উঠে গিয়েছিল দোতলায়। তারপর বেশ আত্মবিশ্বাসের সঙ্গে কলিং বেলের বোতামে ডান হাতের তর্জনী চেপে ধরেছিল। এ বাড়িতে দিব্য আগে কখনো আসেনি। দূর থেকে 2-1 দেখেছে মাত্র। দিব্য কি জানত ডক্টর খান্ডেলকর সে রাত্রে বাড়িতে থাকবেন না? দিব্য পরে বহুবার এ তথ্য অস্বীকার করেছে। ডক্টর খান্ডেলকর কখন কোথায় যান তা দিব্যর জানা আর কথা নয়। দিব্য আর ডক্টর খান্ডেলকরের গ্রহ আলাদা। একটানা কলিং বেল বাজার পর দরজা খুললেন মিসেস খান্ডেলকর। গলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ঝোলা একটা সাদা রঙের রাত পোশাক পরা, মাথার সব চুল খোলা, ক্রিম মাখা মুখখানা চকচকে। এমন পোশাকে, এমন প্রসাধনে দিব্য ওই মিসেস খান্ডেলকর নাম্নী রমণীকে আগে কখনো দেখেনি। আসলে সে ওকে এর আগে দেখেছেই মাত্র 3 বার। নিছক সৌজন্য আলাপ, বাংলায় কথাবার্তা হলেও আপনি ছেড়ে তুমিতে নামেনি। দরজা খোলার পর সেই শ্বেত বসনা রমণীকে দেখে দিব্য বলেছিল, কেমন আছো মহাশ্বেতা? মিসেস খান্ডেলকর বাঙালি হলেও তার নাম মহাশ্বেতা নয়। কুমারী জীবনে তার নাম ছিল অনুসুয়া রায়।
প্রগাঢ় বিস্ময়ে তিনি কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলেন না। দিব্য ফট করে 10টা জানলা খোলার মতন অনেকখানি হেসে বলেছিল, তুমি ভালো আছো তো? সেই খবরটা নিতে এলাম। শ্রীমতী খান্ডেলকর বললেন, হোয়াট হ্যাপেন টু ইউ? আর ইউ আর আই ইন সাম ট্রাবল? আর ইউ লস্ট? দিব্য বলল, নো নো নো, নাথিং হ্যাপেন টু মি, আই ওয়াজ জাস্ট পাসিং গ্রু। ভাবলুম তোমার খবরটা একবার নিয়ে যাই। শ্রীমতী খান্ডেলকর এবার বাংলায় বললেন, কিন্তু এত রাত্রিরে আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন? আপনার বাড়ি তো মানিকতলায়। মানিকতলা যেন একটা দুর্বোধ্য শব্দ। এইভাবে দিব্য এক দৃষ্টে তাকিয়ে রইল শ্রীমতী খান্ডেলকরের দিকে। কোনো উত্তর দিল না। আপনার সঙ্গে গাড়ি আছে? মহাশ্বেতা, তুমি ভালো আছো? আপনি মহাশ্বেতা কাকে বলছেন? আপনার নিশ্চয়ই ভুল হয়েছে, ভুল জায়গায় এসেছেন। কিছু ভুল হয়নি আমার। তুমি নিজেকে চেনো না? তুমি কাদম্বরীর একটা চরিত্র, মনে নেই? তুমি কেমন আছো আজ? আপনি বাড়ি যান। না, আমি আজ এখানেই থাকব, তোমার সঙ্গে সারা রাত গল্প করব। প্লিজ এ কথা বলবেন না। আপনার সঙ্গে যদি গাড়ি না থাকে আমার চিন্তা হচ্ছে আপনি কি করে ফিরবেন। কিন্তু এখানে থাকা সম্ভব নয়, আপনি একটু বুঝবার চেষ্টা করুন। শ্রীমতী খান্ডেলকর যদি তার মুখের উপর দরজা বন্ধ করে দিতেন, তাহলে দিব্য নিশ্চয়ই সেই দরজায় আবার দুম দুম করে ধাক্কা দিত। উনি যদি রূঢ় ব্যবহার করতেন, দিব্য চেষ্টা করত জোর করে ভেতরে ঢুকে পড়তে। কিন্তু উনি দরজা খোলা রেখে মুখে এমন একটা বেদনার্ত দাবির ভাষা ফোটালেন যে দিব্য তখনই মরমে মরে গেল। কোনো রকম বিদায় না জানিয়ে সে ছুট দিয়েছিল নিচের দিকে। ট্যাক্সিটা দিব্যর জন্য অপেক্ষা করেছিল না, সে থাকতেও বলেনি। দিব্য সে ব্যাপারে চিন্তাই করল না। সে আঁকা বাঁকা পায়ে হাঁটতে লাগল। একটা কথাই শুধু ঘুরছিল তার মাথায়, খান্ডেলকরের বাড়িতে অন্তত 2-3 জন দাস দাসী থাকবেই। এত রাত্রে বেল দেওয়ার পর অনুসুয়া, না না, মহাশ্বেতা নিজেই কেন দরজা খুলে দিল? সে কি কারোর জন্য প্রতীক্ষা করছিল? উহু, এরকম হতেই পারে না। তবে রাত একেবারে নিঝুম। এখন লোডশেডিং আছে কি নেই তা বুঝবার উপায় নেই। দিব্য কোন দিকে হাঁটছে সে জানে না। খানিক পরে 3-4টে ভুতুরে চরিত্র তাকে ঘিরে ফেলল। তাদের দাবি অনুযায়ী সে খুলে দিল হাত ঘড়ি, পকেট থেকে পার্স। দিব্যর ঠোঁটে ফুরফুরে হাসি, সে যেন এসব ব্যাপারে বেশ মজা পাচ্ছে। ছায়ামূর্তির দিব্যর পার্সটা খুলে অসুখীভাবে গজরাতে শুরু করতেই দিব্য বলেছিল, ওতে কিছু হলো না? আমার হাওয়াই শার্টটা নেবে? প্যান্টটা নেবে? খুলে দিচ্ছি। একজন নিশাচর এগিয়ে এসে দিব্যর গালে জোরে একটা থাপ্পড় কষিয়ে বলল, হারামির বাচ্চা, মাল খেয়ে আমাদের সঙ্গে মজা করতে এসেছিস? যা, বাড়ি যা। ওরা অদৃশ্য হয়ে যাওয়ার পরেও দিব্য একা ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে ফিক ফিক করে হাসতে লাগল। এসব কোনো কিছুই দিব্যর চরিত্রের সঙ্গে মানায় না। তার ঘনিষ্ঠ মানুষজনেরা বলবে, অসম্ভব, অবিশ্বাস্য। নামের পরিচয়ে মহারাষ্ট্রের মানুষ হলেও 2 পুরুষ ধরে খান্ডেলকরেরা কলকাতায় প্রবাসী। অজয় খান্ডেলকরের 2 দাদাই উচ্চপদস্থ ব্যাংক কর্মচারী। অজয় নিজে একজন অর্থনীতির পণ্ডিত। ওর বোন একটি বাংলা সংবাদপত্র সম্পাদকের স্ত্রী। অজয় খান্ডেলকর দক্ষিণ কলকাতার একটি স্কুল থেকে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছিলেন। ইংরেজি ও বাংলায় সেবারে পেয়েছিলেন সর্বোচ্চ নম্বর। তারপর কলেজ বিশ্ববিদ্যালয়ের ধাপগুলো অবহেলায় মেডেল তুলতে তুলতে পেরিয়ে গিয়ে তিনি চলে গেলেন আমেরিকা। সেখান থেকে 3 বছর বাদে দেশে বেড়াতে এসে তিনি বোম্বে, পুনে ঘুরে ট্রেনে এলেন হাওড়ায়। তারপর কলকাতা শহরে না ঢুকে পরবর্তী ট্রেনে চলে গেলেন শান্তিনিকেতনে। অনুসূয়ার সঙ্গে এর আগে কলকাতায় তার 2 বার মাত্র দেখা হয়েছিল। সৌজন্যমূলক আলাপ পরিচয় হয়েছিল, তার বেশি কিছু নয়।
অজয় খান্ডেলকরের আশঙ্কা ছিল অনসূয়া তাকে চিনতে পারবে কিনা। অজয় খান্ডেলকরের চেহারায় বৈশিষ্ট্য আছে, একবার দেখলে ভুলে যাওয়ার কথা নয়। প্রায় সাহেবদের মতন ফর্সা রং, মেদহীন লম্বা শরীর, লম্বাটে মুখ, তীক্ষ্ণ নাক, অত্যন্ত গাঢ় ভ্রু। সম্ভবত ওই ভ্রুর জন্যই তার চোখ দুটি বেশি উজ্জ্বল দেখায়। তার বাংলা উচ্চারণে সামান্যতম আড়ষ্টতা নেই। পূর্বপল্লীর গেস্ট হাউসের প্রায় উল্টো দিকেই অনসূয়াদের বাড়ি। হঠাৎ দেখা হওয়ায় অনসূয়া বেশ খুশি হয়ে উঠেছিল। আপনি আমেরিকা চলে গিয়েছিলেন কেন? কবে ফিরলেন? ফিরিনি এখনো। শান্তিনিকেতনে আপনার কোনো লেকচার আছে বুঝি? একটু দ্বিধা না করে সহাস্য মুখে অজয় খান্ডেলকর বলেছিলেন, না, আমি শুধু আপনার সঙ্গে দেখা করবার জন্য এসেছি। এরকম কথা অনেকেই বলে। অনসূয়া এটাকে হালকা রসিকতা হিসেবে নিয়েছিল। তাদের বাড়িতে ডেকে এনে অজয় খান্ডেলকরকে সে চা খাওয়ালো, পরিচয় করিয়ে দিল বাবা মায়ের সঙ্গে। অজয় খান্ডেলকর স্কুলে পড়বার সময় একবার শান্তিনিকেতন এসেছিলেন বটে, কিন্তু ভালো করে তার দেখা হয়নি সেবার। অনসূয়াই হলো তার গাইড। এক সাইকেল রিকশায় ঘুরতে লাগলো দুজনে। অনসূয়ার ডাকনাম হাসি। শান্তিনিকেতনে ডাকনামটাই বেশি চলে। রবীন্দ্রনাথের আমলে এখানে যে আন্তর্জাতিক আবহাওয়া ছিল তা এখনও মুছে যায়নি। রবীন্দ্র ভবনের সামনে একজন বৃদ্ধ সুইডিশ অনসূয়াকে হাতছানি দিয়ে ডেকে বললেন, হাসি শোনো, তোমার সঙ্গে আমার প্রয়োজনীয় কথা আছে। সাইকেল রিকশা থেকে নেমে অনসূয়া গেল সে বৃদ্ধের সঙ্গে কথা বলতে। অজয় খান্ডেলকর চুপ করে বসে রইলেন। মনে হলো যেন তিনি তখন গভীর চিন্তায় মগ্ন। এই সময়টুকু পেয়েই তিনি একটা জটিল অঙ্কের সমাধান খুঁজছেন। মিনিট পাঁচেক পর অনসূয়া ফিরে আসতেই তিনি হালকা গলায় বললেন, এখানে সবাই আপনাকে হাসি বলে ডাকে? আমিও সেই নামে ডাকতে পারি? স্বচ্ছন্দে। আমার আসল নামটা আমার নিজেরই তেমন পছন্দ নয়। কে রেখেছিল ওই নাম? আমার জ্যাঠামশাই। তিনি এখানে সংস্কৃত পড়াতেন। জ্যাঠতুতো দিদির নাম শকুন্তলা। এখন বাঙালি মেয়েদের 3 অক্ষরের নামটাই ফ্যাশন, তাই না? না, 2 অক্ষরের। তারপর কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, শ্রীনিকেতন ঘুরে আসবার পথে হঠাৎ অজয় খান্ডেলকর এক জায়গায় সাইকেল রিকশা থামাতে বললেন। একটা জলাশয়ের পাশে বড় আমগাছ তলায় দাঁড়ালেন দুজনে। একটুক্ষণ চুপ করে থাকবার পর অজয় খান্ডেলকর বললেন, আমি 14,000 মাইল দূর থেকে আপনাকে একটা কথা বলার জন্য এখানে এসেছি। ওখানে বসে আমি আপনার কথা অনেক চিন্তা করেছি। কথাটা ঠিক, কিভাবে বলতে হয় আমি জানি না। যদি কিছু ভুল হয় আপনি অপমানিত বোধ করবেন না। হাসি, আপনাকে আমি আমার স্ত্রী হিসাবে পেতে চাই। পুরুষদের প্রণয় নিবেদন শোনার পূর্বীয় অভিজ্ঞতা ছিল অনসূয়ার, তবু তার কানের ডগায় উষ্ণতা এসেছিল, মুখ রক্তিম হয়েছিল। যা, এসব কি কথা বলছেন? না না না, আপনাকে এক্ষুনি কিছু উত্তর দিতে হবে না। আপনি ভালো করে চিন্তা করে দেখুন। আপনার সঙ্গে আমার মাত্র কয়েকদিনের আলাপ, তাতে কিছু যায় আসে না। এলগিন রোডে ডক্টর মিত্রর বাড়িতে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, মনে আছে? আপনি গান গেয়েছিলেন 2টো। সে গানের লাইনও আমি বলে দিতে পারি। শুনুন, আমি মিথ্যে কথা বলছি না। আমেরিকায় বসে আমি আপনার কথা অনেক ভেবেছি, তারপরে সিদ্ধান্ত নিয়েছি। আপনার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি সময় নিন। আমি 2 সপ্তাহ কলকাতায় থাকব, তারপর আর 1 সপ্তাহ পুনেতে। তার মধ্যে আপনি জানাবেন। যদি রাজি না হন তাও জানাবেন, কিংবা যদি 1 বছর 2 বছর অপেক্ষা করতে হয় তাতে আমি রাজি। আপনি কেন এসব কথা বলছেন? আমি একটা অতি সাধারণ মেয়ে। আমার চোখে আপনি অপ্রতিম। এরপর ফেরার পথে দুজনের আর একটাও কথা হলো না। এক রিকশায় দুজনে বসায় অঙ্গস্পর্শ হয়েছিল বটে, কিন্তু অজয় খান্ডেলকর একবারও হাসির হাত ধরার চেষ্টা করেননি। তার সমবোধ ও শিষ্টাচার নিখুঁত। পরদিন হাসিকে কলকাতা ও পুনের 2টি ঠিকানা দিয়ে অজয় খান্ডেলকর ফিরে গেলেন। তারপর অনেক দিন হাসির মানসিক জগতে একটা প্রবল আলোড়ন চলল। একটা ঝড়ের মধ্যে সে যেন দিশেহারা।
অথচ তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবীদের কাছেও সে এ ব্যাপারে সাহায্য চাইতে পারে না। হাসি তখন সঙ্গীত ভবনের নামকরা ছাত্রী। রেডিওতে একবার অডিশন দিয়েই পাশ করেছে। কলকাতায় এক বড় অনুষ্ঠানে শ্যামা নৃত্যনাট্যে শেষ মুহূর্তে প্রধানা গায়িকা এসে পৌঁছাতে না পারায় হাসি শ্যামার চরিত্রের সবকটি গান গেয়ে খুব সুখ্যাতি পেয়েছিল। কাগজে কাগজে তার নাম বেরিয়েছিল। অনেকের আশা হয়েছিল শান্তিনিকেতন থেকে অনেকদিন পর আর একজন প্রতিভাবান রবীন্দ্রসঙ্গীত গায়িকা উঠে আসছে। শুধু গান গাইতে জানলে, ছবি আঁকা শিখলে বা লেখার ক্ষমতা থাকলেই হয় না। শিল্পী হওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষা থাকা দরকার। হাসির তা ছিল। হালকা আনন্দের স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতন মেয়ে সে নয়। নিশ্চিন্ত সুখী জীবনের প্রতি তার আকর্ষণ ছিল না। সে চেয়েছিল নিজের যোগ্যতার দাবি অর্জন করতে। কিন্তু অজয় খান্ডেলকর সব গোলমাল করে দিল। হাসি মনে মনে 1000 বার বলতে লাগলো, না না না, আমি এখন বিয়ে করব না, কিছুতেই বিয়ে করব না। কিন্তু হাসিকে এই কথা বারবার বলতে হচ্ছেই বা কেন? অজয় খান্ডেলকর তো জোর করেননি, এমনকি হাসির বাবা মাকেও কিছু জানাননি। মাঠের মধ্যে আমগাছতলায় দাঁড়িয়ে অতি সংক্ষেপে একটি প্রস্তাব দিয়ে গেছেন মাত্র। তারপর দূরে সরে গেছেন। এখন হাসি তো তাকে কোনো উত্তর না দিলেই পারে। এসব ক্ষেত্রে নীরবতাই প্রত্যাখ্যান। অজয় খান্ডেলকরের কলকাতা বাসের 2টি সপ্তাহ কেটে গেল। হাসি চিঠি লেখেনি বটে, কিন্তু প্রতিটি দিন সে গুনেছে। এবারে অজয় যাচ্ছেন পুনেতে। সেখানে আর মাত্র 7 দিন। শুধু সুপুরুষ আর গুণবাণী নয়, অজয়ের চরিত্র ও ব্যবহারে এমন একটা কিছু ছিল যা হাসিকে চুম্বুকের মতো টেনেছে। এরই নাম কি প্রেম? কেন সর্বক্ষণ হাসি ওই মানুষটির কথাই ভাবছে? 14,000 মাইল দূর থেকে একজন মানুষ এখানে এসেছিল শুধু হাসির সঙ্গে দেখা করবার জন্য। পুনে থেকে একটা টেলিগ্রাম এলো হাসির নামে। হাসি তখন বাড়ি ছিল না। তার বাবা সেটি সই করে নিয়েছিল, কিন্তু খোলেননি। হাসি বাড়ি ফেরবার পর তিনি জিজ্ঞেস করলেন, পুনেতে তোর কোনো বন্ধু আছে রে? হাসির সারা শরীর কেঁপে উঠেছিল। হাসি তার মুখের ভাব লুকোতে পারে না। তার কান্না পেয়ে যাচ্ছে কেন? বাবার সামনে টেলিগ্রামটা সে খুলল। অজয় জানিয়েছে, আমার ফ্লাইট পরশুদিন রাত্রে। আমি কি কিছুই না জেনে ফিরে যাব? বাবা জিজ্ঞেস করলেন, কে? হাসি কিছুই উত্তর না দিয়ে ছুটে গেল বাড়ি থেকে। এবারে একবার তাকে তপনের কাছে যেতেই হবে। বাবা মাও বন্ধুর মতন, কিন্তু এক্ষুনি সে বাবা মাকে কিছু খুলে বলতে পারবে না। সব পুরুষ মানুষই প্রেমিক হওয়ার যোগ্য হয় না। তপন সেই রকম একজন। সে হাসির যত না বন্ধু, তার চেয়ে বেশি ভক্ত। হাসি যে মাটি দিয়ে হেঁটে যায়, কেউ যদি বলে, তপন ওই মাটি জিভ দিয়ে চাটতো, তপন তা পারবে। কিন্তু তপন কোনো দিন বলতে পারবে না, হাসি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার হও। লাইব্রেরি থেকে তপনকে হাসি টেনে আনলো। দুজনে চলে গেল রেল লাইনের ধারে। তারপর তপনকে সব খুলে বলল। তপনের একমাত্র চিন্তা হাসি যেন কিছুতেই কষ্ট না পায়। হাসির মুখ ম্লান হলে তপনেরও মুখ ম্লান হয়ে যায়। কি হয়েছে হাসি? হাসি ঝরঝর করে কেঁদে ফেলল। সে একটা কথাও বলতে পারছে না। তপন চুপ করে চেয়ে রইল হাসির মুখের দিকে। তার বুকটা মুচড়ে উঠছে। কিসের যেন একটা সম্ভাবনা হঠাৎ কাঁপিয়ে দিচ্ছে তাকে। একটু পরে নিজেকে কিছুটা সামলে নিয়ে হাসি বলল, তপন, আমি জানতুম না রে আমার মনটা এত দুর্বল। আমি কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। আমাকে তুই সব খুলে বল। আমাকে একজন ডাকছে। আমি যেতে চাই না, তবু আমাকে যেতেই হবে। কে ডাকছে? কদিন আগে একটি মারাঠি ছেলে এসেছিল। তুই দেখেছিলি? যাকে নিয়ে আমি সাইকেল রিকশায় ঘুরেছিলাম। হ্যাঁ দেখেছি। ভালো নাচেন বোধ হয়, তাই নয়? চেহারা দেখে তাই মনে হয়। ধুৎ, নাচ গান কিচ্ছু জানে না, অঙ্কের পণ্ডিত। আমেরিকা থাকে, বুঝলি? আমার সঙ্গে কলকাতায় সামান্য একটু আলাপ হয়েছিল। আমার গান শুনেছিল।
কোনোদিন আমাকে চিঠি লেখেনি, কিছু না। আমেরিকাতে বসে নাকি শুধু আমার কথাই ভেবেছে। সেখান থেকে এই যে সেদিন এলো আমার সঙ্গে দেখা করবার জন্য। তুই এটা বিশ্বাস করতে পারিস? না। কেন তুই তাকে অবিশ্বাস করবি? তুই তার সঙ্গে একটু কথা বললেই বুঝতে পারতিস সে মিথ্যে কথা বলবার মানুষ নয়। সে তোকে নিয়ে যেতে চায়। হ্যাঁ। কোথায়? বোম্বেতে? কি জানি কোথায়। তুই কি পাগল হয়ে গেছিস হাসি? ওরকম চোখের ভালো লাগা তো অনেকেরই লাগে। এখানে কতজন তোকে। তপন, আমি সত্যি পাগল হয়ে গেছি রে। ও সেই যে শান্তিনিকেতন থেকে চলে গেল, তারপর প্রত্যেক দিন জেগে থাকার সবটা সময় আমি শুধু ওর কথাই ভাবছি। এ যেন একটা চুম্বক আমাকে অনবরত টানছে। আমি কিছুতেই নিজেকে ফেরাতে পারছি না, নিজের মনটাকে ফেরাতে পারছি না অন্যদিকে। তুই আমাদের ছেড়ে চলে যাবি? না না না, আমি শান্তিনিকেতন ছেড়ে কিছুতেই যাব না। আমি গান ছাড়তে পারবো না, আমি তোকে ছাড়তে পারবো না। আমি শুধু ওকে আর একবার দেখতে চাই। এরপর তপনের হাত দিয়েই একটা টেলিগ্রাম পাঠালো হাসি। অজয়কে লিখল, বিদেশে ফেরার আগে আপনি আর একবার শান্তিনিকেতনে আসতে পারেন। দুদিন পরে আবার একটি সাইকেল রিক্সা এসে থামলো হাসিদের বাড়ির সামনে। হাসি তখন ক্লাস করতে গেছে। হাসির বাবা অজয়ের সঙ্গে এমনভাবে গল্প করতে লাগলেন যেন তিনি কিছুই জানেন না, যদিও তপনের কাছ থেকে তিনি সব শুনেছেন। তিনি শুধু একবার জিজ্ঞেস করলেন, শান্তিনিকেতন জায়গাটা আপনার খুব পছন্দ হয়েছে বুঝি? পরপর দুবার এলেন। অজয় পরিষ্কার উত্তর দিলেন, আমি হাসির সঙ্গে দেখা করতে এসেছি। হাসি আমাকে ডেকে পাঠিয়েছেন। হাসিকে খবর দেওয়া হলো। সে এসে অজয়কে দেখেই যেন রাগে জ্বলে উঠল, যেন অজয় একজন অনভিপ্রেত অতিথি। সে বেশ কঠোরভাবে জিজ্ঞেস করল, আপনি এখানে ফিরে এলেন? আপনার আজই দেশ ছেড়ে চলে যাওয়ার কথা ছিল না? অজয় হেসে বললেন, তাহলে কি অন্য কেউ মজা করবার জন্য আপনার নামে আমার কাছে একটা টেলিগ্রাম পাঠিয়েছিল? হাসির বাবা অল্প বয়সীদের এইসব গোলমালের মধ্যে থাকতে চাইলেন না। তিনি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন। হাসি তাকে ডেকে বলল, বাবা শোনো, এই লোকটা আমাকে বিরক্ত করছে, জ্বালিয়ে মারছে। এর জন্য আমি রাত্রিরে ঘুমোতে পর্যন্ত পারছি না। অজয় তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, আপনার মেয়েকে যদি আমি বিরক্ত করে থাকি সেজন্য ক্ষমা প্রার্থনা করছি। অনুগ্রহ করে এবারের মতন আমাকে মার্জনা করুন। আমি শপথ করছি আমি জীবনে আর কোনো দিন শান্তিনিকেতনে পা দেব না। অজয়ের নম্র বিষণ্ণ স্বর শুনে বাবা পর্যন্ত বিচলিত হয়ে বললেন, না না না, আপনি কিছু মনে করবেন না। আমার মেয়েটা একেবারে পাগল, কখন যে কি করে মাথায় ঠিক নেই। আপনি বসুন, চাটা শেষ করুন। কিন্তু অজয় আর দাঁড়ালেন না। হাসির দিকে একবারও না তাকিয়ে তিনি বেরিয়ে গেলেন। বিকেলের আগে ট্রেন নেই। দুপুরটা অজয়কে ট্যুরিস্ট লজে কাটাতে হবে। দরজা বন্ধ করে তিনি ঘুম দিলেন। একটু পরেই দরজায় দুমদুম শব্দ হলো। দরজা খুলতেই হাসি ঝড়ের বেগে ঢুকে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে বলল, আপনি আপনি অতি নিষ্ঠুর। কেন বললেন যে জীবনে আর কোনো দিন শান্তিনিকেতনে পা দেবেন না? শান্তিনিকেতন কি আমার একলার? গুরুদেবের জায়গায় যে কেউ আসতে পারে। অজয় কিছু না বলে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন হাসির মুখের দিকে। হাসি আবার বলল, তুমি শান্তিনিকেতন ছেড়ে যেও না, তুমি এখানেই থাকো। বিদেশে যাওয়ার কি দরকার? আমি শান্তিনিকেতন ছেড়ে যেতে পারবো না। সেই প্রথম অজয় এগিয়ে এসে হাসির হাত ধরে টেনে তুলে তাকে বুকের উপর টেনে বললেন, তুমি চলো, কয়েক বছর মাত্র আমরা বিদেশে থাকব, তারপর আবার আমরা ফিরে আসব। তোমার গান বন্ধ হবে না। অত্যন্ত সংক্ষিপ্ত বিবাহ উৎসবের পরই অজয় ফিরে গেলেন আমেরিকায়। হাসিকে থেকে যেতে হলো পরীক্ষার জন্য। পরীক্ষার আর 3 মাস বাকি, কিন্তু সেই সময়টাই হাসির মনে হলো বিরাট লম্বা। যে শান্তিনিকেতনকে এত ভালোবাসত হাসি, সেই শান্তিনিকেতন ছেড়ে যাওয়ার জন্য সে ছটফট করতে লাগলো। পরীক্ষা শেষ হওয়ার পর তিনি হাসি দমদম ছেড়ে প্লেন ধরল। অজয় খান্ডেলকরকে বিদেশে থাকতে হলো 7 বছর। মাঝখানে হাসি একবার কয়েক সপ্তাহের জন্য মা বাবার কাছে ঘুরে গিয়েছিল।
বিদেশে হাসির স্বাস্থ্য অনেক ভালো হয়েছে। চোখে মুখে এসেছে অন্যরকম দীপ্তি। সব সময় সে আনন্দ উচ্ছল। বিয়েটা তার খুবই সার্থক। 7 বছর বাদে যখন বিদেশে পাকাপাকি বসবাস কিংবা সব কিছু গুটিয়ে দেশে ফেরার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এলো, তখন হাসির দেশ সম্পর্কে টান অনেকটা কমে গেছে। ওখানে থেকে যাওয়াই তার ইচ্ছে। কিন্তু অজয়ই ফিরতে চাইলেন। দেশ তাকে টানে। হাসিকে তিনি ফিরিয়ে আনবেন এই কথা দেওয়া ছিল। 2-3 জায়গা থেকে চাকরির অফার পেয়েছিল অজয়। তার মধ্যে দিল্লিরটাই সবচেয়ে ভালো ছিল। তবু অজয় কলকাতার চাকরিটাই নিলেন। 7 বছর পর হাসি তার ফুটফুটে শিশুপুত্রের হাত ধরে ফিরে এলো শান্তিনিকেতনে, কলকাতায়। পছন্দ মতন বাড়ি পাওয়া যায়নি। অজয় থাকছেন কোম্পানির গেস্ট হাউসে। হাসি কিছুদিন বাবা মায়ের সঙ্গে কাটিয়ে যাবে। কিন্তু এই বছরেই শান্তিনিকেতন যেন অনেক বদলে গেছে। হাসির বন্ধু বান্ধবীরাও প্রায় কেউই নেই। শান্তিনিকেতনের গাছপালাও হাসিকে চিনতে পারল না। তপন থাকে দুর্গাপুরে। সেখানে গানের স্কুল খুলেছে। মাঝে মাঝে বাংলা সিনেমায় উপনায়কের পার্ট করে। বয়স্ক নারী পুরুষরা ছাড়া আর কেউ হাসির সঙ্গে যেচে কথা বলে না। গানের জন্য একসময় হাসির কত নাম ছিল, সে কথা কেউ মনে রাখেনি। এমনকি মোহর দিয়েও তার নামটা ভুলে গিয়েছিল। হাসিও অবশ্য গানের চর্চা টিকিয়ে রাখতে পারেনি। অজয় ব্যবস্থা করেছিলেন সব রকম। দেশ থেকে হারমোনিয়াম আর তানপুরা আনিয়ে দিয়েছিলেন। রবীন্দ্রসঙ্গীতের আধুনিকতম রেকর্ড, ক্যাসেট কিছুই বাদ ছিল না। তবু হাসির উৎসাহ চলে গেছে আস্তে আস্তে। শান্তিনিকেতনে সবাই মিলে রিহার্সালের সময় কত রকম মজা। মাঝে মাঝে কলকাতায় ফাংশন করতে যাওয়া, অন্য গায়ক গায়িকাদের সঙ্গে সূক্ষ্ম প্রতিযোগিতা, তার নেশাই ছিল অন্যরকম। বিদেশে সারাক্ষণ কাজ করতে হয়। তারপর সন্তান জন্মের পর হাসি আরও ব্যস্ত হয়ে পড়েছিল। সে মাঝে মাঝে আপন মনে 2-4 লাইন গেয়ে ওঠে বটে, কিন্তু সে আর গানের জগতে নেই। হাসি গায়িকা হয়নি বটে, কিন্তু সে সুখী জীবন পেয়েছে, কিংবা খুব সহজেই সুখটাকে মেনে নিয়েছে বলে সে শিল্পী হতে পারল না। সেদিন এমন কিছু নেশা হয়নি দিব্যর যে পরের দিন সে কথা মনে থাকবে না। লজ্জিত হওয়ার চেয়েও সে বিস্মিত হয়েছিল অনেক বেশি। কেন সে অমনভাবে অনসূয়া খান্ডেলকরের কাছে ছুটে গিয়েছিল অত রাতে? এটা তো নিছক অন্য মনস্কতা নয়, এ তো পাগলামি। অনসূয়ার সঙ্গে তার অতি সামান্য আলাপ। ভদ্র মহিলার চেহারা সুন্দর, ব্যবহারও বেশ ভালো, সকলেই তাকে পছন্দ করে। দিব্যর ক্ষেত্রেও তার বেশি কিছু নয়। সে অনসূয়ার প্রেমে পড়েনি, তাকে নিয়ে সে কোনো স্বপ্নও দেখে না। তাহলে দিব্য বেশ ভয় পেয়ে গেল। তার মেঝো মামা এমনই হিংস্র উন্মাদ যে তাকে বছরের পর বছর একটা নার্সিংহোমে রাখতে হয়। দিব্যর মধ্যেও সেই পাগলামির বীজে ঢুকেছে নাকি? দিব্য 2-3 দিন খুব মনমরা হয়ে রইল। অফিসে গেল না। কোনো ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা চিন্তা করেও যেতে সাহস হলো না। সে চুপচাপ বাড়িতে শুয়ে কাটালো। ভদ্র মহিলা তার স্বামীকে কি বলে দিয়েছেন সেই রাত্রির ঘটনা? বলাটাই স্বাভাবিক। দিব্য অজয় খান্ডেলকরের অধীনে কাজ করে না। তার অফিস আলাদা, কিন্তু তার অফিসের স্বার্থে তাকে প্রায় ওর সঙ্গে দেখা করতে হয়। তার অফিস থেকে মাঝে মাঝেই পার্টি দেওয়া হয়। অনসূয়া খান্ডেলকর সেখানে আসেন। দিব্য বিষণ্ণভাবে ভাবল, হয়তো এই চাকরিটা ছেড়ে দিতে হবে। অজয় খান্ডেলকর তার নামে অভিযোগ করলে দিব্যর অফিসের জিএম আর দিব্যকে রাখবেন না, কারণ অজয় খান্ডেলকরের মূল্য অনেক বেশি। যদিও দিব্যর নামে দুশ্চরিত্রতার অভিযোগ শুনলে জেনারেল ম্যানেজার প্রথমবার একেবারে হা হয়ে যাবেন। চেষ্টা করলে দিব্য একটা অন্য চাকরি পেয়ে যাবে, তার যোগ্যতা আছে। কিন্তু এই অফিসটা তার বেশ পছন্দ ছিল। চাকরি জীবনে মাইনে ছাড়াও পছন্দ মতন সহকর্মী পাওয়া অনেক বড় ব্যাপার। 4 দিন পরে দিব্য আবার অফিসে গেল এবং কারুর মুখে কোনো বাঁকা কথা শুনল না। কেউ কিছু জানে না, সবই আগের মতন স্বাভাবিক। কিন্তু দিব্যর ব্যবহার অনেক আড়ষ্ট হয়ে গেছে। সে মেপে মেপে কথা বলে। যে কোনো জায়গায় যাওয়ার আগে সে ভেবে নেয় ঠিক জায়গায় যাচ্ছে তো।
বাথরুম থেকে বেরোবার আগে অন্তত 3 বার দেখে নেয় জামা প্যান্ট ঠিক মতন পরা হয়েছে কিনা। শনিবার তার ঘনিষ্ঠ সহকর্মী অশোক বাজপেয়ীর বিবাহ বার্ষিকীর নেমন্তন্ন ছিল। দিব্য কায়দা করে এড়িয়ে গেল। অশোকের বাড়িতে গেলেই খুব মদ্যপান হয়। অশোক খুব জোর করে। দিব্য এখন বেশ কিছুদিন মদ ছুঁতে চায় না। যথেষ্ট মদ খেলেও তার নেশা হয় না, এই গর্ব ছিল। সন্ধেবেলা সব উল্টে গেল। এয়ারপোর্ট হোটেল থেকে সে ছুটে গেল যোধপুর পার্ক। এটা মাতলামি নাকি পাগলামি? মহাশ্বেতা নামটা একেবারে কাল্পনিক নয়, কিন্তু কতদিন আগে হারিয়ে গেছে সেই মহাশ্বেতা। তার সঙ্গে দেখা হয়েছিল ঘাটশিলায়। তখন দিব্যর বয়স 21-22 হবে। তার গায়ে তখন ইঞ্জিনিয়ারিং কলেজের গন্ধ। মহাশ্বেতারাও বেড়াতে এসেছিল। মহাশ্বেতাদের খুব বড় পরিবার, এক দঙ্গল লোক। মহাশ্বেতার বয়স 17-18 হবে। তার বয়সী আরও 2টি মেয়ে ছিল ওদের দলে। তাদের নাম মনে নেই। পাশাপাশি বাড়িতে থাকা, তাই আলাপ পরিচয় হবেই। তারপর কিছু হাসি ঠাট্টা, একসঙ্গে বেড়ানো, কোনো লোকের দিকে গাঢ় চোখে তাকানো, এর বেশি আর কিছু না। দিব্য তখন খুব লাজুক ছিল। অন্য অনেক ছেলে যেমন কথার পিঠে চালাক চালাক কথা বলে, সে ক্ষমতা তার একেবারেই ছিল না। মহাশ্বেতার সঙ্গের অন্য 2টি মেয়ে বরং বেশ স্মার্ট। মহাশ্বেতা একটু চুপচাপ ধরনের। ওই 3 জনের কোনো একজনের সঙ্গেই দিব্যর প্রেম হয়নি। মনে রাখবার মতন কিছু ঘটেও নি। শুধু একটা বিকেলে সেদিন বোধহয় ধারাগিরির দিকে সবাই মিলে বেড়াতে যাওয়া হয়েছিল একসঙ্গে। মহাশ্বেতা তাকে বলেছিল, আমার মাঝে মাঝে ভীষণ মন খারাপ হয়, কোনো কারণ নেই, এমনি এমনি। কেন যে হয় বুঝতে পারি না। কি করে মন খারাপ ভালো করা যায় বলতে পারেন? অতিরিক্ত লাজুক লোকরা অনেক সময় রূঢ় হয়। সেই রকমভাবেই দিব্য বলেছিল, আমি কি করে জানব? আমি কি ডাক্তার? মহাশ্বেতার মুখখানা ডিমের মতন, তার মুখের রং চাপা জ্যোৎস্নার মতো। ভুরু 2টি খুব গভীর। তখনও তার ভুরু প্লাক করবার বয়স হয়নি। খুব একটা সাজগোজের দিকেও মনোযোগ ছিল না। গভীর ভুরু 2টি তুলে আহত বিস্ময়ের সঙ্গে সে বলেছিল, বাহ, শুধু ডাক্তাররাই বুঝি মন খারাপের কথা বোঝে, আর কেউ বোঝে না? এই যে বিকেলের আলোক কমে আসছে, একটা দিন চলে যাচ্ছে, আকাশটা কী রকম হারিয়ে যাচ্ছে, এই সময়টায় আমার বেশি মন খারাপ হয়। আপনার হয় না? দিব্য বলেছিল, না। মহাশ্বেতা বলেছিল, আপনি বুঝি খুব গুয়ার? শুনেছি গুয়ার লোকদের মন খারাপ হয় না। আপনার সত্যি কখনো হয় না? দিব্য আবার বোকার মতো বলেছিল, না। মহাশ্বেতা বেশ কয়েক মুহূর্ত দিব্যর চোখের দিকে চেয়ে থেকে খুব নরমভাবে বলেছিল, ও, এইসব মানুষদের আমার ভয় করে। তারপর সে আস্তে আস্তে একা হেঁটে গিয়েছিল জঙ্গলের দিকে। লাজুক দিব্য তখন এইটুকু শুধু বুঝেছিল যে মহাশ্বেতাকে সে ভুল কথা বলেছে। মহাশ্বেতা মনে একটু আঘাত পেয়েছে, কিন্তু ঠিক কী কথা তাকে বলা উচিত ছিল তা দিব্যর মনে পড়েনি। মহাশ্বেতা যখন একলা চলে গেল, তখনও সে একটা পাথরের উপরেই বসে রইল। ওর সঙ্গে গেল না। মহাশ্বেতার সঙ্গে ঠিক কোন কথা বলতে হবে সেটাই সে জানে না। মহাশ্বেতার সঙ্গে দিব্যর আর কোনো দিনও দেখা হয়নি। দিব্য যদি চালু ছেলে হতো তাহলে মহাশ্বেতাকে কলকাতায় ঠিকই খুঁজে বার করত, যোগাযোগ রাখত। কিন্তু দিব্য তখন ফাইনাল পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মাঝে মাঝে ধারাগিরির কাছে সেই বিকেলটার কথা মনে পড়ত। মহাশ্বেতাকে কী উত্তর দেওয়া উচিত ছিল? বছর 2 বাদে দিব্যর ছোট বোন একদিন বলল, দাদা, ঘাটশিয়াল সেই যে মহাশ্বেতা বলে একটা মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল, মনে আছে? ইস, কি কাণ্ড! মহাশ্বেতা লম্বাটে মুখখানা চোখের সামনে ভেসে উঠেছিল দিব্যর। হ্যাঁ, তাকে মনে আছে, অন্য কোনো কারণে নয়, একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি বলে। দিব্য জিজ্ঞেস করল, কি হয়েছে তার? রিনি বলল, আজ কাগজ দেখনি? সে আত্মহত্যা করেছে। কাগজে লিখেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মহাশ্বেতা সেনগুপ্ত স্লিপিং পিল খেয়েছে। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
তৎক্ষণাৎ দিব্যর মনে পড়ে গিয়েছিল মহাশ্বেতার প্রশ্নের সঠিক উত্তরটা। দিব্যর বলা উচিত ছিল, আমাকে তোমার মন খারাপের খানিকটা ভাগ দাও, গোয়ার লোকদের শিখিয়ে দাও কি করে মন খারাপের ভাগ নিতে হয়। সেই দিন ধারাগিরির কাছে বিকেলে ঠিকভাবে মহাশ্বেতাকে এই কথাটা বলতে পারলে হয়তো সে আত্মহত্যা করত না। হয়তো এই প্রশ্ন সে আরও কারোর কাছে করেছে, কেউ সঠিক উত্তর দেয়নি। তারপর কতদিন কেটে গেছে, একেবারে হারিয়ে গেছে মহাশ্বেতা। দিব্য তার বুকের মধ্যে কোনো অপরাধ বোধ পুষে রাখেনি, কেনই বা রাখবে? অনসূয়ার সঙ্গে তো মহাশ্বেতার কোনো মিল নেই। যতদূর জানে অনসূয়া খান্ডেলকরের জীবন খুব সুখী আর পরিতৃপ্ত। দিব্য তার কাছে কেন গিয়ে বলবে? না, দিব্য কিছুতেই তার নিজের ব্যবহারের যুক্তি খুঁজে পায় না। সোমবার দিব্য অফিসে গিয়ে শুনল যে অজয় খান্ডেলকর তাকে ডেকে পাঠিয়েছেন। জেনারেল ম্যানেজার বললেন, শোনো দিব্য, মিস্টার খান্ডেলকর তোমায় বেশ পছন্দ করেন, আমি আগেও লক্ষ্য করেছি। তোমাকে একটা কাজ করতে হবে। মিস্টার খান্ডেলকরকে আমরা উইথ ফ্যামিলি কাশ্মীরে একটা গুড ট্রিটমেন্ট দিতে চাই। ওখানে আমরা একটা সেমিনারের আয়োজন করব। সেটা হবে প্রধানত ওরই জন্য। তোমাকে খুব কায়দা করে কথাটা পারতে হবে, উনি যেন বুঝতে না পারেন যে ওর জন্য স্পেশাল কিছু করা হচ্ছে। তুমি ওর কাছ থেকে একটা ডেট নিয়ে এসো। তুমি এটা পারবে, আমি জানি। দিব্য মৃদু হেসে বলল, আচ্ছা, আমি চেষ্টা করব। দিব্য অবশ্য মনে মনে ঠিকই বুঝেছে শুধু তাকে আলাদা করে ডাকার মানেটা কি। অজয় খান্ডেলকর খুব কড়া ধরনের নীতিবাগীশ মানুষ। বাইরে অত্যন্ত ভদ্র, কিন্তু নিজের বিশ্বাসে সব সময় স্থির থাকেন। এইবারে তিনি দিব্যকে নিজের চেম্বারে বসিয়ে গায়ের ঝাল ঝাড়বেন। দিব্যকে হয়তো আজই চাকরিটা ছাড়তে হবে, তবু সে ঠিক করল তার যাওয়া উচিত, নইলে ছিচকে অপরাধীর মতন মনে হবে নিজেকে। অজয় খান্ডেলকর যা খুশি বলবার পর সে ক্ষমা চাইবে। অজয় খান্ডেলকর বসেন চৌরঙ্গী অঞ্চলের উঁচু বাড়ির 16 তলায়। তার ঘর থেকে সম্পূর্ণ ময়দান ও তার এক প্রান্তে গঙ্গার বাগ দেখতে পাওয়া যায়। খিদিরপুরের জাহাজগুলো দেখা যায় স্পষ্ট। অজয় চেয়ার ছেড়ে উঠে এসে দিব্যর হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, আসুন আসুন। ও, আজ রোদ বড় চড়া, আসতে আপনার কষ্ট হয়েছে নিশ্চয়ই। একটা খুব জরুরি পয়েন্ট ক্লিয়ার করার কথা, সেজন্যই আপনাকে ডেকেছি। সত্যি অফিস সংক্রান্ত একটা জরুরি ব্যাপার। অজয় কোনো রকম ব্যক্তিগত প্রসঙ্গ তুললেন না। একটা ইম্পোর্ট লাইসেন্সের ব্যাপারে দিল্লি থেকে আপত্তি জানিয়েছে, তবু তাড়াতাড়ি তার উত্তর পাঠাতে হবে। প্রায় 1.25 ঘন্টা ধরে দুজনে গভীর মনোযোগ দিয়ে বিষয়টি আলোচনা করল। তখনও কাজ বাকি থেকে গেল খানিকটা, কিন্তু অজয়কে বেরোতে হবে, তার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। চেয়ারে হেলান দিয়ে অজয় বললেন, আমি দুঃখিত দিব্যবাবু, কাজটা শেষ করা গেল না, অথচ কালই উত্তর পাঠানো দরকার। দিব্য বলল, আমি কাল সকাল ঠিক 9:30টায় আবার আসতে পারি। অজয় হুঁ বলে চোখ বুজে চিন্তা করতে লাগলেন। দিব্য এই সুযোগে কাশ্মীরের প্রস্তাবটা পেরে ফেললেন। অজয় সে সম্পর্কে বেশি আগ্রহ প্রকাশ না করে বললেন, ওসব পরে ভেবে দেখা যাবে। আপনি আজ সন্ধেবেলা বিশেষ কিছু করবেন? ফ্রি আছেন? দিব্য একটু অবাক হয়ে বলল, না, তেমন কিছু নেই। কেন বলুন তো? অজয় হেসে বললেন, আমি ভাবছিলাম আপনি যদি আজ সন্ধেবেলা আমার বাড়িতে আসতে পারেন, কাজটাও শেষ করা যায়, খানিকটা গল্পগুজবও করা যায়। অফিসের সময়টা তো আমরা সবাই যন্ত্রের মতন, তাই না? যেন আমাদের কোনো সামাজিক পরিচয় নেই। দিব্য চুপ করে চেয়ে রইল। কোনো অসুবিধে আছে? না। তাহলে চলে আসুন, আমার বাড়ি চেনেন তো, এই 7:30 নাগাদ। হ্যাঁ, আমাদের ওখানে খেয়ে নেবেন। তাহলে ওই কথা রইল। দিব্য একবার জানালা দিয়ে ময়দানের দিকে তাকালো। এত উঁচু থেকে সব কিছুই সুন্দর দেখা যায়। এখান থেকে আত্মহত্যা করা কত সোজা, একটুও ভয় করবে না। বাইরে বেরিয়ে এসে দিব্যর মনে হলো অজয় খান্ডেলকর কি একটা ফাঁদ পেতে তার মধ্যে দিব্যকে টেনে নিয়ে যাচ্ছেন, কিন্তু তার ব্যবহারে কোনো রকম ধূর্ততার চিহ্ন নেই। তার এই যে ভালো মানসী ব্যবহার,
এর সবটাই অভিনয় হতে পারে? কিন্তু অজয় খান্ডেলকর অফিসের কাজে কোনো দিন কারুকে বাড়িতে নেমন্তন্ন করেছেন এরকম শোনাই যায় না। তবে কি সমস্ত ব্যাপারটাই স্বপ্ন? সেদিন রাতে দিব্য যায়নি যোধপুর পার্কে, কিন্তু তার মানিব্যাগ ঘড়ি খোয়া গিয়েছিল। অফিস একটু ছুঁয়েই বাড়ি চলে এলো দিব্য। তারপর বেশ খানিকক্ষণ ঘুমোলো। ঘুম থেকে উঠে খুব ভালোভাবে স্নান করল। ঘুম আর স্নান এই দুটোতেই মন বেশ স্নিগ্ধ থাকে অনেকক্ষণ। মনের এইরকম অবস্থায় নিজে বেশি কথা না বলে অন্যের কথা শুনতে ইচ্ছে হয়। সাদা ট্রাউজার আর সাদা শার্ট পরল। সাদা পোশাকেও বেশ উৎফুল্ল লাগে তার। ঠিক 7:30টায় এসে পৌঁছল যোধপুর পার্কে। আশ্চর্য, আজ তাকে বাড়িটা খুঁজে পেতে ট্যাক্সি নিয়ে বেশ ঘুরতে হলো খানিকক্ষণ। পাজামা ও পাঞ্জাবি পরে অজয় খান্ডেলকর বসবার ঘরেই অপেক্ষা করছিলেন। দিব্য ঢুকতেই তিনি সহাস্যে বললেন, একটা ভালো খবর আছে। ইম্পোর্ট লাইসেন্সের সেই প্রবলেমটা সলভ করে ফেলেছি এর মধ্যেই। ফাইলটা আপনাকে দিয়ে দিচ্ছি, কাল সকালেই পাঠিয়ে দেবেন, কেমন? দিব্য তখনও বসেনি। ফাইলটা হাতে নিয়ে সে ভাবল, তাহলে আর এখানে থাকার তো কোনো প্রয়োজন নেই, এখন চলে গেলেই তো হয়। সে বলল, থ্যাংক ইউ স্যার, আমি আসি তাহলে। অজয় ব্যস্ত হয়ে বললেন, না না, সে কি, বসুন, আমি তো আপনাকে সোশ্যালি ইনভাইট করেছি। ভালোই হলো, অফিসের কথাবার্তার বলতে হবে না, তাই না? দিব্যর মনে হচ্ছে সত্যি সে একটা ফাঁদে পড়েছে। অজয় খান্ডেলকরের তীক্ষ্ণ বুদ্ধির সঙ্গে সে পাল্লা দিতে পারছে না। কি জানিনি? অজয় জিজ্ঞেস করলেন, আপনাকে কি ড্রিঙ্কস দেব? অনেক অনুরোধেও দিব্য কোনো রকম মদ নিতে রাজি হলো না। সে একটা নরম পানীয় নিয়ে অল্প অল্প চুমুক দিতে লাগল। অজয় জিজ্ঞেস করলেন, একটা কিছু গান গাওয়া যাক। আপনি গান ভালোবাসেন নিশ্চয়ই? কোন ধরনের গান? রবীন্দ্রসঙ্গীত? দিব্য মাথা নাড়ল। অজয় একটা ক্যাসেট রেকর্ডার কাছে নিয়ে এসে বললেন, আপনি কি জানেন আমার স্ত্রী একসময় ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন? দিব্য মাথা নেড়ে জানালো যে সে তা জানে না। আমি ছেলেবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীতের ভক্ত। আমার স্ত্রী, যখন তিনি আমার স্ত্রী ছিলেন না, তার গান শুনে আমি মুগ্ধ হয়েছিলাম। কিন্তু দুঃখের কথা এই যে তিনি গান একেবারে ছেড়ে দিয়েছিলেন। কিছু তো একটা বলতে হবে। তাই দিব্য বলল, আপনারা তো অনেক দিন বাইরে ছিলেন। হ্যাঁ, 7 বছর, খুব দীর্ঘ সময়, তাই না? কিন্তু বিদেশেও তো অনেকে গান বাজনার চর্চা রাখে। বনানী ঘোষ রবীন্দ্রসঙ্গীতের স্কুল চালান। আমরা যেখানে ছিলাম তার কাছেই আলী আকবরের মিউজিক স্কুল। আমার স্ত্রী তবু গেল না। দিব্য ক্রমশ আড়ষ্ট হয়ে যাচ্ছে। অজয় খান্ডেলকর শুধু স্ত্রীর প্রসঙ্গে কথা বলছেন, এই জন্যই তিনি দিব্যকে ডেকে এনেছেন। অজয় ক্যাসেট রেকর্ডারটা চালিয়ে দিলেন। নারী কণ্ঠের একটা গান শুরু হলো। দিন যায় যায় রে, টানা সুরের গান, গভীর বিষাদে ভরা, কণ্ঠস্বর খুব গভীর। গানটা যেন ওই গায়িকার একেবারে বুকের ভেতর থেকে উঠে আসছে। দিব্যর কাছে এই কণ্ঠস্বর অচেনা। দুজনে নিঃশব্দে গানটি শুনল। ওই একটা গান শেষ হওয়ার পরে অজয় যন্ত্রটা বন্ধ করে দিলেন। দিব্য জিজ্ঞেস করল, এটা কার গান? হাসি রায়ের। আপনি নাম শুনেছেন? না, হাসি রায়ের ভালো নাম ছিল অনসূয়া। এখন তিনি আমার স্ত্রী। এই গানটা উনি গেয়েছেন 4 দিন আগে। প্রায় 5.5 বছর পর আমি ওর গলায় একটা পুরো গান শুনলাম, রাত্রির বেলা। অনেক রাত্রি তখন, 2-2:30 হবে। ঘুম ভেঙে গেল। আমি দেখি আমার স্ত্রী জানলার ধারে দাঁড়িয়ে আছেন। এই গানটা গাইতে গাইতে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমাদের বিবাহিত জীবনে তাকে কোনো দিন কষ্ট পেতে দেখিনি। আমি তাকে সব রকম সুখে রাখতে চেয়েছি, বরং আমারই মনে একটা দুঃখ ছিল উনি গান ছেড়ে দিয়েছেন বলে। কেন গান ছেড়ে দিয়েছিলেন জানি না, কোনো দিন তো বলেননি।
সেদিন মাঝরাতে ওকে এই গানটা গাইতে শুনেই আমি ক্যাসেটটা চালিয়ে দিই। তারপর গান শেষ হলো, উনি তবু জানলার ধারে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। দিন যায় যায় রে। গানের কথাগুলো লক্ষ্য করেছেন? তাহলে কি ওর দিনগুলো এইরকম দুঃখেই কাটছে যা আমি খবর রাখি না? আমি তখন হাসির কাছে গিয়ে আস্তে জিজ্ঞেস করলাম, তোমার কিসের এত দুঃখ? আমি কি কিছু ভুল করেছি? উনি ঝরঝর করে কেঁদে ফেললে আমার বুকে মাথা রাখলেন। আমি তার চুলে হাত বুলাতে লাগলাম। তারপর একটু সামলে নিয়ে উনি বললেন, সত্যি আমার কোনো অভাব নেই, দুঃখ নেই, কিন্তু কদিন আগে একজন লোক এসে আমার মন খারাপ করে দিয়ে গেছে। দিব্য সামনে ঝুঁকিয়ে পড়ে ব্যাকুলভাবে বললেন, মিস্টার খান্ডেলকর, আমি। অজয় তাকে বাধা দিয়ে বললেন, দাঁড়ান, আমি আগে শেষ করে নিই। হাসির মুখে ওইসব কথা শুনে আমি স্বাভাবিকভাবেই অবাক হলুম। জিজ্ঞেস করলুম, রাত্রির বেলা একজন লোক এসেছিল, কে? হাসি বললেন, ঘটনাটা তোমাকে জানাতে চাইনি। ড্রিঙ্ক করে কেউ কেউ মাঝে মাঝে এরকম পাগলামি করে, পরের দিন সেজন্য খুব লজ্জা পায়। এ নিয়ে বেশি রাগারাগি বা কোনো রকম অ্যাকশন নেওয়া উচিত নয়। দিব্য ছেলেটি দু একদিন যা দেখেছি এমনিতে খুব ভদ্র। সে রাত্রিরে এসে আমার সঙ্গে কোনো রকম অসভ্যতা করেনি, শুধু বারবার বলছিল, তোমার নাম মহাশ্বেতা। কেন ওরকম বলছিল? তারপর থেকেই আমার ভীষণ মন খারাপ লাগছে। আমি কিছুতেই মনটা ঠিক করতে পারছি না। আমার কান্না এসে যাচ্ছে। দিব্য মাথা নিচু করে বসে রইল। অজয় একটুক্ষণ চুপ করে থেকে বলল, আপনি কেন এসেছিলেন আমি জানি না, জানতে চাই না, কিন্তু আপনি আমার উপকার করেছেন। আপনি হাসির গলা থেকে আবার গান বার করে এনেছেন। দাঁড়ান, হাসিকে ডাকি। অজয় চট করে চলে গেলেন ভেতরে। দিব্য একলা বসে থেকে মরমে মরে যেতে লাগলো। এখন কি করা উচিত, কি বলা উচিত, কিছুই সে বুঝতে পারছে না। প্রায় 5 মিনিট বাদে শ্রীমতী অনসূয়া খান্ডেলকর ঘরে ঢুকলেন একা। মুখখানা দেখে মনে হয় বিষাদ প্রতিমা। দিব্যর সামনে এসে বসলেন। দিব্যর হাত পা কাঁপছে। জীবনে সে কখনো এত নার্ভাস বোধ করেনি। কেন সে এখানে এলো? পরদিনে তার চাকরি ছেড়ে দিয়ে কলকাতার বাইরে চলে যাওয়া উচিত ছিল। মুখ তুলে দিব্য গভীর আবেগের সঙ্গে বলল, আমি দুঃখিত। সেদিনের ব্যবহার যদিও অমার্জনীয়, তবু আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। হাসি অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, আপনি কেন এসেছিলেন? আমি জানি না। বিশ্বাস করুন, আমি কোনো দিন কারোর সঙ্গে এরকম, আমি নিজেই আমার ব্যবহারের মানে বুঝতে পারছি না। কেউ যেন আমাকে জোর করে টেনে এনেছিল। মহাশ্বেতা কে? আপনি কেন বলেছিলেন আমার নাম মহাশ্বেতা? তাও আমি ঠিক জানি না। আপনাকে বিশ্বাস করতেই হবে, আমি ভেবেচিন্তে কিছু করিনি। কেন যে আপনাকে মহাশ্বেতা বললুম? ওই নামে কেউ ছিল, ছিল, অনেকদিন আগে হারিয়ে গিয়েছে। ওকে নিয়ে আপনার নিশ্চয় অনেক কষ্ট ছিল বুকের মধ্যে। সেই কষ্টটা আপনি আমাকে দিয়ে গেলেন। আমি কিছুতেই ভুলতে পারছি না ওই নাম। কেন আমাকে মহাশ্বেতা বলেছিলেন? ভাবতে গেলেই কান্না পেয়ে যায়। সে কান্না হঠাৎ একদিন গান হয়ে বেরিয়ে এলো। আমি যেন একটা, কি বলবো, যেন একটা সুখের ফানুষের মধ্যে ছিলুম। হঠাৎ কি করে ঢুকে পড়ল দুঃখ। দরজার কাছে দাঁড়িয়ে অজয় বললেন, এজন্য দিব্যবাবুকে আমাদের দুজনেরই ধন্যবাদ জানানো উচিত, তাই না হাসি? তুমি এবারে আমাদের একটা গান উপহার দাও। তানপুরাটা আনি। হাসি আর একটা গান শুরু করল, চিরসখা হে ছেড়ো না। এই গানেও দুঃখের সুর। গান শুনতে শুনতে দিব্যর চোখে জল এসে যাচ্ছে। কবে কোথায় হারিয়ে গেছে মহাশ্বেতা। এখন তার মুখটাও আর দিব্যর মনে নেই। তবু সেই মহাশ্বেতার মন খারাপ কি করে যেন সুর হয়ে ঝরে ঝরে পড়ছে হাসির কণ্ঠ দিয়ে।
হাসি এখন সত্যি মহাশ্বেতা।